আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক খুব সাধারণ প্রায় রোজকার একটা কাজ দিয়ে। আচ্ছা। জুতোর ফিতে বাঁধা। আমরা তো সবাই এটা করি, কিন্তু গিঁটটা দেওয়ার সময় কি কখনো মনে হয় যে এই সাধারণ দেখতে প্যাচটা আসলে গণিতের একটা বিশাল জগতের দরজা খুলে দিতে পারে? দারুণ একটা প্রশ্ন তুলেছেন। কারণ এই গিট বা নট এটা শুধু দড়ি বা ফিতে বাঁধার কৌশল নয়, এটা গণিতের একটা গভীর শাখা, যাকে বলে নট থিওরি। নট থিওরি। হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিমূর্ত গাণিতিক ধারণাটার বাস্তব প্রয়োগ এমন সব জায়গায় আছে যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। যেমন ধরুন, সূর্যের চৌম্বক ক্ষেত্রের আচরণ বোঝা। জুতোর ফিতে থেকে সোজা সূর্যের চৌম্বক ক্ষেত্র, এটা তো একটা বিরাট লাফ। আমি ঠিক মেলাতে পারছি না একটা সাধারণ গিটের সাথে সূর্যের ভেতরের বিশাল সব কার্যকলাপের সম্পর্কটা ঠিক কোথায়। সম্পর্কটা হলো গঠনের, মানে টপোলজির। আজকের আলোচনায় আমরা ঠিক এই সেতুটাই পার করব। আমাদের হাতে যে গবেষণাপত্রগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট সমস্যার কথা বলছে। কি সমস্যা? সমস্যাটা হলো একটা কম্পিউটারকে কিভাবে শেখানো যায় যে দুটো ফাঁস বা লুপ একে অপরের সাথে জড়িয়ে আছে নাকি আলাদা হয়ে আছে। আচ্ছা, তার মানে কম্পিউটারকে দিয়ে গিট চেনানোর চেষ্টা হচ্ছে। ছবিতে যেমন দুটো প্যাঁচানো রিং দেখানো হয়, একটা হলো হপ লিঙ্ক, মানে একে অপরের মধ্যে দিয়ে আটকানো। আর অন্যটা হলো আনলিঙ্ক। হ্যাঁ, আনলিঙ্ক মানে দুটো আলাদা রিং। কম্পিউটার এই দুটোর পার্থক্য বুঝবে কিভাবে? একদম ঠিক। আর এই সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা লিঙ্কেজ নামে একটা সফটওয়্যার তৈরি করেছেন। এটা লিঙ্কিং নম্বর নামে একটা গাণিতিক ধারণা ব্যবহার করে কাজটা করে। তাহলে আজকের আলোচনার মিশন হলো এই টুলটা কিভাবে কাজ করে সেটা বোঝা এবং দেখা যে এই আপাতদৃষ্টিতে সরল ধারণাটা প্লাজমা ফিজিক্সের একটা খুব জটিল জিনিস, যেমন সান্দ্রতা বা ভিসকসিটি, মাপতে কিভাবে সাহায্য করতে পারে। বেশ আকর্ষণীয় লাগছে। তাহলে চলুন গভীরে ঢোকা যাক। প্রথম প্রশ্নটাই মাথায় আসছে, এই গিট আর প্লাজমা, এই দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের জিনিস একসাথে আসছে কিভাবে? চমৎকার প্রশ্ন। এর উত্তরটা লুকিয়ে আছে প্লাজমার একটা বিশেষ ধর্মে। প্লাজমা তো হলো পদার্থের চতুর্থ অবস্থা, যেখানে পরমাণুগুলো ভেঙে গিয়ে আয়ন আর ইলেকট্রনে পরিণত হয়। সূর্যের মতো নক্ষত্রগুলো যা দিয়ে তৈরি। একদম। এখন একটা আদর্শ বা সান্দ্রতাহীন প্লাজমার মধ্যে যে চৌম্বক ক্ষেত্রের রেখাগুলো থাকে, সেগুলোকে কল্পনা করুন অটুট রাবারের সুতোর মতো। অটুট সুতো মানে এগুলো ছিঁড়বে না বা একে অপরকে ভেদ করে চলেও যাবে না। একদম ঠিক তাই। পদার্থবিজ্ঞানের ভাষায় একে বলে ফ্রোজেন ইন কন্ডিশন। এর মানে হলো, যদি দুটো চৌম্বক রেখা একবার একে অপরের সাথে জড়িয়ে যায়, মানে লিঙ্কড হয়ে যায়, তাহলে ওই আদর্শ পরিস্থিতিতে তারা চিরকাল সেভাবেই থাকবে। বা এই যে একটা সিস্টেমের প্যাচ বা গিটের পরিমাণ, এই ধর্মটাকে বলা হয় চৌম্বক হেলিসিটি, এবং আদর্শ অবস্থায় এটি সংরক্ষিত থাকে। তার মানে একটা আদর্শ প্লাজমা হলো একটা নিখুঁতভাবে সংরক্ষিত গিটের মতো, যা একবার তৈরি হলো তাহার কখনো খুলবে না। কিন্তু বাস্তবে তো কোনো কিছুই পুরোপুরি আদর্শ হয় না, তাই না? এখানেই আসল বিষয়টা। বাস্তব পৃথিবীর প্লাজমা পুরোপুরি সান্দ্রতাহীন নয়। এতে সামান্য হলেও সান্দ্রতা বা ভিসকসিটি থাকে। মানে এক ধরনের আঠালো ভাব বা অভ্যন্তরীণ ঘর্ষণ। হ্যাঁ, আর যখনই সিস্টেমে এই সান্দ্রতা যোগ হয়, তখন ওই অটুট সুতোর নিয়মটা আর খাটে না। চৌম্বক রেখাগুলো ছিঁড়ে গিয়ে আবার নতুন করে জুড়তে পারে। বিজ্ঞানের ভাষায় এই ঘটনাটাকে বলে ম্যাগনেটিক রিকানেকশন। ও, এবার ব্যাপারটা ধরতে পারছি। তার মানে সিস্টেমটা নিখুঁত না হওয়াটাই আমাদের সুবিধার জন্য কাজ করছে। এই যে গিটগুলো ছিঁড়ে যাচ্ছে বা প্যাচ বদলে যাচ্ছে, সেটাই আমাদের একটা তথ্য দিচ্ছে। একেবারে পয়েন্টে বলেছেন। লিঙ্ক থাকা গঠনটা বদলে যেতে পারে, যার ফলে হেলিসিটি আর সংরক্ষিত থাকে না। আর এই হেলিসিটি পরিবর্তনের হারটা সরাসরি প্লাজমার সান্দ্রতার ওপর নির্ভর করে। অর্থাৎ প্লাজমাটা যত বেশি আঠালো বা সান্দ্র হবে, এই চৌম্বক রেখাগুলোর গিট তত তাড়াতাড়ি ছিঁড়বে বা নতুন করে জুড়বে। এদের মধ্যে একটা সিধা সম্পর্ক আছে। তার মানে যদি আমরা সময়ের সাথে সাথে ট্র্যাক করতে পারি যে এই গিটগুলো কি হারে ভাঙছে আর জুড়ছে, তাহলে আমরা পরোক্ষভাবে প্লাজমাটার সান্দ্রতা মেপে ফেলতে পারব। এটা তো অসাধারণ একটা সমাধান। হ্যাঁ, কিন্তু এটা জানাটা জরুরি, কারণ সৌরঝড়ের মতো ভয়ঙ্কর মহাজাগতিক ঘটনাগুলো এই ম্যাগনেটিক রিকানেকশনের ফলেই ঘটে। আর এই ঘটনাগুলো তো পৃথিবীর স্যাটেলাইট সিস্টেম, পাওয়ার গ্রিড সবকিছুর ওপর প্রভাব ফেলতে পারে। ঠিক। তাই প্লাজমার এই আচরণ বুঝতে পারাটা শুধু একাডেমিক আগ্রহের বিষয় নয়,
এর বাস্তব গুরুত্ব অনেকটা। বেশ, তাহলে সংযোগটা পরিষ্কার হলো। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটায় আসা যাক। কম্পিউটারকে এই হপ ফল মানে জড়ানো অবস্থা আর আনলিঙ্কড মানে আলাদা, এই দুটোর মধ্যে পার্থক্য চেনাবো কিভাবে? একটা সংখ্যা দিয়ে এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর তার মূল চাবিকাঠি হলো লিঙ্কিং নম্বর। লিঙ্কিং নম্বর? এটা একটা পূর্ণ সংখ্যা, যা দিয়ে দুটো বন্ধ লুপের মধ্যে সংযোগের মাত্রা বা প্যাচের পরিমাণটা মাপা হয়। খুব সহজভাবে বললে, দুটো আলাদা আনলিঙ্কড লুপের জন্য লিঙ্কিং নম্বর হলো 0। 0। আর একটা সাধারণ হপ লিঙ্কের জন্য, যেখানে একটা লুপ আরেকটার ভেতর দিয়ে একবার গিয়েছে, তার লিঙ্কিং নম্বর হলো 1 বা -1, দিক নির্দেশনের উপর নির্ভর করে। একটা সংখ্যা 0 অথবা 1, যা দিয়ে এত জটিল একটা জ্যামিতিক অবস্থা বোঝা যাবে। কিন্তু এটা গণনা করা হয় কিভাবে? নিশ্চয় শুধু ছবি দেখে নয়? একদমই না। এর জন্য একটা খুব সুন্দর গাণিতিক পদ্ধতি আছে, যা এই গবেষণাপত্রে ব্যবহার করা হয়েছে। একে বলা যায় একটা সারফেস কেন্দ্রিক পদ্ধতি। সারফেস কেন্দ্রিক? এটা বুঝতে হলে আমাদের প্রথমে সাইফার্ড সারফেস নামে একটা জিনিস কল্পনা করতে হবে। আচ্ছা, এই সাইফার সারফেস বিষয়টা শুনতে বেশ জটিল লাগছে। এটাকে সহজে বোঝার মতো কোনো উদাহরণ আছে কি? খুব ভালো একটা প্রশ্ন। চলুন একটা সহজ উদাহরণ দিই। কল্পনা করুন আমাদের দুটো লুপের মধ্যে একটা, ধরা যাক নীল রঙের লুপটা, একটা সাবান জলের পাত্রে ডোবানো হলো। আচ্ছা। তারপর যখন ওটাকে তুলে আনা হবে, তখন লুপটার কিনারা বরাবর একটা সাবানের ফ্যানার পর্দা তৈরি হবে, ঠিক বাচ্চাদের খেলার বাবল ওয়ান্ডের মতো। ও, বুঝতে পেরেছি। ওই সাবানের পর্দাটাই হল নীল লুপটার একটা সাইফার্ড সারফেস। এর একটা ওপরের দিক আছে আর একটা নিচের দিক। দারুণ অ্যানালজি। তার মানে লুপটাকে কিনারা ধরে বানানো একটা চাকতির মতো তল। আচ্ছা, তারপর? ঠিক তাই। এবার আমাদের দ্বিতীয় লুপটা, ধরা যাক লাল রঙের লুপটা, ওই নীল লুপের বানানো সাবানের পর্দাকে কতবার ভেদ বা ফুটো করছে সেটাই আমাদের গণনা করতে হবে। এবং নিশ্চয়ই দিকটাও গুরুত্বপূর্ণ, মানে কোন দিক থেকে ভেদ করছে? হ্যাঁ, অবশ্যই। দিকটা খুবই গুরুত্বপূর্ণ। যদি লাল লুপটা সাবানের পর্দার নিচ থেকে ওপরের দিকে ভেদ করে, তাহলে আমরা তাকে +1 হিসেবে গুনব। আর ওপর থেকে নিচে হলে -1? একদম। সবকটি ভেদ করার মান মানে +1 বা -1 যোগ করলেই মোট লিঙ্কিং নম্বর পাওয়া যাবে। আমি বুঝতে পারছি। একটা সাধারণ হপ লিঙ্কের ক্ষেত্রে লাল লুপটা নীল লুপের বানানো পর্দাকে মাত্র একবারই ভেদ করবে, তাই এর মান হবে +1 অথবা -1। যার পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু হলো 1। আর যদি দুটো লুপ আলাদা থাকে, মানে আনলিঙ্কড থাকে, তাহলে লাল লুপটা কখনোই নীল পর্দাটাকে ভেদ করবে না, তাই মোট মান হবে 0। খুব সুন্দর একটা ধারণা। হ্যাঁ। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। কম্পিউটারকে কিভাবে এই সাবানের পর্দা আর ভেদ করার ধারণাটা চেনানো যায়? সে তো আর আমাদের মতো করে কল্পনা করতে পারে না। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং লিঙ্কেজ সফটওয়্যারের আসল কৃতিত্ব এখানেই। কম্পিউটার তো মসৃণ বক্ররেখা বা সাবানের ফেনা নিয়ে কাজ করতে পারে না। সে কাজ করে সংখ্যা আর সরল জ্যামিতি নিয়ে। তাই সফটওয়্যারটি একটি আনুমানিক বা অ্যাপ্রক্সিমেট পদ্ধতি ব্যবহার করে। ঠিক ধরেছেন। প্রথমত, এটি মসৃণ লুপ ব্যবহার করে না। এটি লুপ দুটিকে ডিসক্রিটাইজ করে। ডিসক্রিটাইজ মানে? এর মানে হল প্রতিটি মসৃণ লুপকে কতগুলো বিন্দুর সমষ্টি হিসেবে ধরে নেয় এবং বিন্দুগুলোকে সরল রেখা দিয়ে জুড়ে দেয়, অনেকটা বাচ্চাদের বিন্দু জুড়ে ছবি আঁকার মতো। বাহ, দারুণ উপমা। তার মানে একটা মসৃণ বৃত্তাকার লুপ কম্পিউটারের কাছে একটা বহুভুজ হয়ে যায়। একদম। এতে একটা অ্যাপ্রক্সিমেশন আসে, কিন্তু গবেষণায় দেখা গেছে যে যদি বিন্দুগুলো যথেষ্ট ঘন করে নেওয়া হয়, তাহলে এই পদ্ধতির গণনা প্রায় নিখুঁত মানের কাছাকাছি আসে। আচ্ছা, বেশ। তাহলে লুপ দুটো এখন বহুভুজ হয়ে গেল। এরপর ওই সাবানের পর্দাটা কিভাবে তৈরি করা হয়? নীল লুপটার সাইফার্ড সারফেস তৈরি করার জন্য এটি ট্রায়াঙ্গুলেশন বা ত্রিভুজায়ন পদ্ধতি ব্যবহার করে। ট্রায়াঙ্গুলেশন? অর্থাৎ নীল বহুভুজের বিন্দুগুলো ব্যবহার করে অনেকগুলো ছোট ছোট ত্রিভুজ তৈরি করা হয়, যা দিয়ে একটা অমসৃণ আনুমানিক সারফেস বা তল তৈরি হয়। বোঝা গেল। তাহলে আমাদের মসৃণ সাবানের পর্দাটা এখন অনেকগুলো ছোট ছোট ত্রিভুজ দিয়ে বানানো একটা জালের মতো দেখতে তলে পরিণত হয়েছে। হ্যাঁ। এরপর সফটওয়্যারটি নিশ্চয়ই দেখে যে লাল বহুভুজের সরল রেখাগুলো ওই নীল ত্রিভুজগুলোর কোনোটিকে ছেদ করছে কিনা। একদম ঠিক। কম্পিউটার প্রত্যেকটা লাল সরল রেখার জন্য প্রত্যেকটা নীল ত্রিভুজকে পরীক্ষা করে দেখে।
আর ছেদবিন্দুটা খুঁজে বের করার জন্য এটি কি বলে ব্যারিসেন্ট্রিক ইকুয়েশন নামে একটি গাণিতিক কৌশল ব্যবহার করে। ব্যারিসেন্ট্রিক ইকুয়েশন, এটা আবার কি? সহজ কথায় এটা হলো একটা ত্রিভুজের ভেতরে কোনো বিন্দুর ঠিকানা বের করার একটা উপায়। সফটওয়্যারটা এই সমীকরণ ব্যবহার করে নিশ্চিত হয় যে লাল রেখার ছেদবিন্দুটা কি ত্রিভুজের সীমানার ভেতরে পড়ছে নাকি বাইরে। আচ্ছা, যদি ভেতরে পড়ে তার মানে একটা ছেদ ঘটেছে। হ্যাঁ। বেশ, তাহলে ছেদবিন্দু পাওয়া গেল, কিন্তু +1 না -1 সেটা কম্পিউটার কিভাবে বোঝে? দিকটা কিভাবে নির্ধারণ করে? এর জন্য একটা খুব সুন্দর জ্যামিতিক উপায় আছে। প্রতিটি ত্রিভুজের একটা নরমাল ভেক্টর নির্ধারণ করা হয়। নরমাল ভেক্টর মানে তো সোজা কথায় ওই ত্রিভুজাকার তলটার উপর একটা পতাকার মতো খাড়া হয়ে থাকা একটা দিক, তাই না? দারুণ উপমা, একদম তাই, যা তলটার দিক নির্দেশ করে। তারপর এবার কম্পিউটার লাল রেখার দিক এবং ওই ত্রিভুজের নরমাল ভেক্টরের দিক এই দুটোর মধ্যবর্তী কোণ পরিমাপ করে। যদি কোণটি 90 ডিগ্রির কম হয় তাকে +1 ধরা হয়। আর কোণটি 90 ডিগ্রির বেশি হলে, মানে বিপরীত দিকে গেলে? -1। ঠিক তাই। বাহ! তার মানে পুরো প্রক্রিয়াটা হলো মসৃণ লুপকে বিন্দু বিন্দুতে ভাঙা, একটা লুপ দিয়ে ত্রিভুজের জাল বানানো, তারপর দেখা অন্য লুপের রেখাগুলো সেই জালে ফুটো করছে কিনা, আর ফুটো করলে কোন দিক থেকে করছে সেটা ভেক্টর দিয়ে মাপা। সবশেষে সব +1 আর -1 গুলো যোগ করে পরম মান নিলেই লিঙ্কিং নম্বর পাওয়া যাচ্ছে। এটা তাত্ত্বিকভাবে শুনতে দারুণ লাগছে, কিন্তু সূর্যের মতো একটা বিশৃঙ্খল পরিবেশে, যেখানে হয়তো কোটি কোটি চৌম্বক রেখা একে অপরকে জট পাকাচ্ছে, সেখানে কম্পিউটার কি সত্যি দুটো আলাদা লুপকে নির্ভুলভাবে ট্র্যাক করতে পারে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল। এই সফটওয়্যারটি এখনও গবেষণার পর্যায়ে আছে, কিন্তু এর আসল শক্তি শুধু দুটো লুপের মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে এর সার্বিক অর্থ কি দাঁড়ালো? গবেষণাপত্রে কি এর কোনো উদাহরণ দেখানো হয়েছে? হ্যাঁ, দেখানো হয়েছে। এর উপযোগিতা বোঝানোর জন্য গবেষকরা 4টি পরস্পর সংযুক্ত লুপের একটি উদাহরণ দিয়েছেন। অ্যালগরিদমটি প্রতিটি সম্ভাব্য জোড়ার জন্য লিঙ্কিং নম্বর গণনা করে এবং সফলভাবে দেখিয়েছে যে ওই সিস্টেমে মোট 3টি লিঙ্ক রয়েছে। মানে এটা একবারে পুরো সিস্টেমের জট কতটা সেটা মাপতে পারছে। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় তো হবে যদি এটা সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন ট্র্যাক করতে পারে। ঠিক তাই, আর সেটাই তারা করে দেখিয়েছে। এরপর তারা একটি সিমুলেশন চালায়, যেখানে ওই 4টি লুপের মধ্যে একটিকে সময়ের সাথে সাথে সরিয়ে দেওয়া হয়, যা বাস্তবে একটা ম্যাগনেটিক রিকানেকশন বা চৌম্বক পুনঃসংযোগ ঘটনার প্রতিনিধিত্ব করে। একদম, যেখানে চুম্বক ক্ষেত্রের গঠন বদলে যায়। এবং ফলাফল কি ছিল? অ্যালগরিদমটি সঠিকভাবে গণনা করে দেখায় যে একটি লুপ সরানোর পর মোট লিঙ্কের সংখ্যা কমে 1 হয়ে গেছে। তার মানে সফটওয়্যারটি শুধু একটা স্থির সিস্টেমের ছবি তুলতে পারে না, বরং সময়ের সাথে সাথে একটি জটিল সিস্টেমের গঠনগত পরিবর্তনও ট্র্যাক করতে সক্ষম। আর এটাই প্লাজমা ফিজিক্সের জন্য সবচেয়ে জরুরি ক্ষমতা। তাহলে আমরা জুতোর ফিতে থেকে শুরু করে এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানে একটা সফটওয়্যার বিচ্ছিন্ন বিন্দু, ত্রিভুজাকৃতির তল আর ভেক্টর গণিত ব্যবহার করে অদৃশ্য চৌম্বক ক্ষেত্রের গিট গুনতে পারছে। পুরো ব্যাপারটা ভাবলে অবাক হতে হয়। এবং এই টুলটি শেষ পর্যন্ত প্লাজমার সান্দ্রতা মাপার একটি বাস্তবসম্মত উপায় বাতলে দিতে পারে। এটি আমাদের বুঝতে সাহায্য করবে কিভাবে সূর্যের মতো নক্ষত্রে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো যুক্ত হয়, ভাঙে এবং আবার নতুন করে জোড়া লেগে অসংখ্য শক্তি নির্গত করে। কিন্তু একটা সমস্যা তো আছে। গবেষণাপত্রে বলা হয়েছে যে ডেটা পয়েন্টের সংখ্যা খুব বেশি হলে অ্যালগরিদমটি বেশ ধীর হয়ে যায়। হ্যাঁ, সেটা একটা সীমাবদ্ধতা। তবে প্যারালাল কম্পিউটিং বা আরও শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে ভবিষ্যতের সমাধান সম্ভব। আর লেখকদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? তারা কি এটা বাস্তব ডেটার উপর প্রয়োগ করতে চান? হ্যাঁ, তাদের চূড়ান্ত লক্ষ্য সেটাই। তারা ভবিষ্যতে নাসার পার্কার সোলার প্রোব বা অন্যান্য মহাকাশ মিশনের পাঠানো আসল ডেটার ওপর এই অ্যালগরিদম প্রয়োগ করার পরিকল্পনা করছেন। ভাবতেই অবাক লাগে যে হয়তো কয়েক বছরের মধ্যেই এই অদৃশ্য চৌম্বক গিটের গঠন বিশ্লেষণ করে আমরা সৌরঝড়ের মতো বিশাল ঘটনাগুলোর পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যেতে পারব। আজকের আলোচনা থেকে একটা বড় ভাবনা উঠে আসে। এই পুরো পদ্ধতিটি একটা জটিল অবিচ্ছিন্ন আকারকে, মানে একটা মসৃণ লুপকে, তাকে সরল বিচ্ছিন্ন অংশে বিন্দু এবং ত্রিভুজে ভেঙে ফেলার ওপর নির্ভর করে। হ্যাঁ, এটি একটি আকর্ষণীয় প্রশ্ন তুলে ধরে।
প্রকৃতির আরও কত অবিশ্বাস্য জটিল সমস্যার সমাধান করা সম্ভব হতে পারে যদি আমরা সেগুলোর মৌলিক জ্যামিতি বা গঠনকে কম্পিউটারের বোঝার মতো এমন সরল আকারে ভেঙে ফেলার সঠিক উপায় খুঁজে বের করতে পারি।